গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের দুরবস্থা দীর্ঘ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক খাতকে আরও বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা দরকার বলেও জানান তিনি। রাজধানীর মিরপুরে বিআইবিএমের সুবর্ণ জয়ন্তীতে বক্তারা বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার প্রয়োজন। দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতি কারসাজির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে ব্যাংক খাত। ঝুঁকিতে পড়েছে ডজন খানেক ব্যাংক, নামে বেনামে ঋণ ও পাচার হয়েছে বিপুল অর্থ। নির্দিষ্ট গোষ্ঠী ও কিছু ব্যক্তি স্বার্থে আইন হয়েছে। এ পরিস্থিতিতে বিআইবিএমের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, খেলাপি ঋণ ছাড়িয়েছে ৩.৫ লাখ কোটি টাকা, যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সংকট সমাধানে আমানতকারীদের আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপরাধীদের শাস্তি না হলে সংস্কার কোনো কাজে আসবে না। যে আমাদের পেছনে একটা ৫ই আগস্ট আছে এবং এই ৫ই আগস্টে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং একটা বড় ধরনের পরিবর্তনের ফলে আমরা কিন্তু একটা নতুন আমাদের এসপিরেশনেরও জন্ম হয়েছে। একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া কোনো দেশে একটা ব্যাংকিং ব্যবস্থা ঠিকমতো তৈরি হতে পারে না। ওটা আমার একেবারে আমার সারা জীবনের লেখাপড়ার একটা ফিলিং। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, গ্রাহকের আস্থা ফেরাতে না পারলে ক্ষত আরও বাড়বে। এখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে বলে যান অর্থই অনর্থের মূল, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারে। অনিয়ম দূর করতে সুশাসন ফেরানোর পাশাপাশি সঠিক সংস্কারের তাগিদও দেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭ নম্বর ভবনে আগুন ও 2 দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলেছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলো অন্য স্থানে আজ থেকে কাজ শুরু হয়েছে। সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ভবনেও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয়ের শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রম চালাবেন। এদিকে সোমবার থেকে সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাংবাদিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফোনটা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না, তো কোথায় গাড়ি রাখবো কিছু বুঝতে পারতেছি না। আমি মনে করি যে সচিবালয়ের মতন একটা জায়গায় অবশ্যই একটা পেজে অথবা আমাদের ইনফর্ম করা। তাছাড়া এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব। বছর জুড়েই নিত্যপণ্যের বাজারে ছিল অস্থিরতা, কখনো অস্বাভাবিক দাম, আবার কখনো বাজার থেকে পণ্য উধাও। চাল, আলু, পেঁয়াজ থেকে ডিম, বেশিরভাগ নিত্যপণ্যেরই বাজার ছিল নিয়ন্ত্রণের বাইরে। বেশি দামের কারণে প্রতিদিনই প্রতারিত হচ্ছেন ভোক্তারা। নতুন বছরে বাজার নিয়ন্ত্রণে আমদানিকারক ও কর্পোরেট কোম্পানিকে জবাবদিহিতায় আনার তাগিদ ক্যাবের। বছরের শুরু থেকে খাদ্যে উচ্চ মূল্যস্ফীতি বেড়েছে বছরের শেষেও। পরিসংখ্যান ব্যুরোর মতে এপ্রিলে 2 অঙ্কের ঘরে পৌঁছালো বছরের শেষে দাঁড়ায় 14% কাছাকাছি। কাজে আসেনি সরকারের নানা আশ্বাস, না বিশ্বাস অবস্থা ছিল ভোক্তাদের। জুলাইয়ে ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর আগস্ট সেপ্টেম্বরের বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে বাজারে অস্বাভাবিক বাড়ে শাকসবজির দাম। কাঁচামরিচের দামও ছিল চড়া, যদিও বছর শেষে শীত মৌসুমে দাম কিছুটা কমে। বছরের শুরু থেকে লাগামহীন ছিল আলুর বাজার। মাঝামাঝিতে দাম কিছুটা কমলেও অক্টোবরে আবারও বাড়ে। দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেয় এনবিআর। এছাড়া টিসিবির খোলা ট্রাকে বিক্রির পরও আলুর কেজি 80 টাকা। বছর জুড়ে অস্থির ছিল মুরগির ডিমের বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হয় প্রায় 200 টাকায়।
বিদেশ থেকে আমদানি অভিযান দাম বেঁধে দিয়েও নিয়ন্ত্রণে আসেনি। আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হয়েছে সাধারণ মানুষকে। 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। ব্যবসা বাণিজ্যগুলি মন্দা, চাকরিতেও এরকম ভালো অবস্থা নাই, সব জায়গায় মন্দা। তার মধ্যে যদি এরকম হয় তাহলে আমরা কোথায় যাব? ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর থেকে বাজারে অস্থিরতা ছিল ব্যাপক। মে মাসে রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দাম কিছুটা কমলেও জুন জুলাইয়ে আবারও বাড়ে। বছর শেষে পেঁয়াজের দাম 100 টাকার উপরে থাকলেও আমদানির সুবিধা থাকায় কিছুটা স্বস্তি ফিরে আসে। সারা বছর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল থাকলেও নভেম্বরের শুরুতে বেড়ে যায় খোলা তেলের দাম। বাজার থেকে উধাও বোতলজাত তেল। পরে ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে 8 টাকা বাড়ানো হলেও সংকট কাটেনি। বাড়তি দাম গুনতে হয়েছে চাল চিনিতেও। নতুন বছরে ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি চায় ভোক্তারা। পাশাপাশি খোলা বাজারে পণ্য বিক্রির আওতা বৃদ্ধির আহ্বান। নতুন বছর হিসাবে সবার জন্য সহনশীলতা হয়, দামটা যেন বেশি না থাকে। আশা করি ভবিষ্যতে এটা কন্ট্রোল করবে সরকার এই ব্যাপারে নজর দিবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে আমদানিকারক ও কর্পোরেট কোম্পানির যোগসাজগ রয়েছে বলছে ক্যাব। তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ সংস্থাটির। 18 কোটি মানুষের যে খাদ্য নিরাপত্তা অথবা তাদের যে জীবন জীবিকার সাথে যে সমস্ত বিষয়গুলো জড়িত, এগুলোর ক্ষেত্রে সরকার পজিটিভলি এবং এফেক্টিভলি উদ্যোগগুলো নিচ্ছে কিনা, মাঠ পর্যায়ে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, এখানে তদারকিটা নিশ্চিত করতে হচ্ছে কিনা। নতুন বছরে কথাই নয়, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে কোনো পণ্যের সংকট থাকবে না, প্রতিটি পণ্যের মূল্য ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসার জন্য ব্যবসায়ীদের কারসাজির পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের দুর্বলতার রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনও পুরনো সংস্কৃতির বদল হয়নি বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। এজন্য জেলা প্রশাসকদের কাজ করার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখনও পুরনো সংস্কৃতিটা পুরোপুরি পরিবর্তন হয় নাই এবং অনেকেই এলসি খুলেছেন, আমদানি করছেন। আমরা পজিটিভলি ধরে নেই যে রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না। 2 দিন কর্মবিরতির পর কাজে ফিরেছেন নৌশ্রমিকরা। চট্টগ্রামের 17টি নৌঘাট ও বহির্নোঙরে লাইটার জাহাজে পুরোদমে কাজ শুরু হয়েছে। রাত থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। এতে গত 2 দিনের স্থবিরতা কেটে গেছে কর্মচাঞ্চল্যের। সচল হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। এই নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। চাঁদপুরে প্রায় 15টি ঘাটের 3000 শ্রমিক তাদের কার্গো জাহাজের পণ্য গোডাউনে তুলেছেন। চাঁদপুরের 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর কাজে ফেরার সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। নৌজন শ্রমিকরা প্রত্যাহার করতে আমরা খুশি, আমাদের কাজ এখন চলতেছে। ক্ষয়ক্ষতি হয়েছে, আয় রোজগার বন্ধ থাকাতে অনেক কষ্ট হয়েছে। এখন আজকে কাজ শুরু হয়েছে, তাই আমরা অনেক খুশি। কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়। ডিএসসির প্রধান সূচক বেড়েছে 20 পয়েন্ট, আগের দিনের চেয়ে 92 কোটি টাকা বেড়েছে লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 36 পয়েন্টের বেশি। রোববার লেনদেনের শুরু থেকে ইতিবাচক ঢাকা স্টকের প্রধান সূচক। প্রথম 10 মিনিটেই প্রধান সূচক বাড়ে 13 পয়েন্ট, এরপর শুরু হয় উত্থান পতন। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 20.33 পয়েন্ট, অবস্থান করছে 5204 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। আজ মোট লেনদেন হয়েছে 374 কোটি 36 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 92 কোটি 17 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 225টির, কমেছে 61টির এবং অপরিবর্তিত রয়েছে 74টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ান ইনফিউশন, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় অবস্থানে আছে সানফ্লাওয়ার ইন্স্যুরেন্স।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার, দ্বিতীয় মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে আছে আনোয়ার গ্যালভানাইজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩৬.14 পয়েন্ট, লেনদেন ৪,৮২,০০,০০০ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে প্রণোদনা হিসেবে পাওয়া পেঁয়াজ বীজে ৪২০ কৃষকের জমিতে ৫ ভাগ চারাও গজায়নি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিষয়টি জানার পর কৃষি বিভাগের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবার জেলায় ৩,৮৩৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্য ধরা হয়, আর উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় ৫০,০০০ মেট্রিক টন। লোকসানের বোঝা এবং কোচ ইঞ্জিন জনবল সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়ে ১৮ বছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৩টি ট্রেন বন্ধ হয়েছে। এতে এসব রুটের হাজারো যাত্রী বঞ্চিত হচ্ছেন রেলের সেবা থেকে। বন্ধ হয়ে গেছে ৬৬টি স্টেশনও। চাহিদার অর্ধেকেরও কম জনবল নিয়ে চলছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। তুলনামূলক কম খরচ, নিরাপদ ও যানজটের ভোগান্তিতে পড়তে হয় না বলে যাত্রীদের কাছে ট্রেন বেশ জনপ্রিয়। যা যাত্রীদের কাছে চাহিদা থাকলেও পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবা যেন ক্রমেই সংকুচিত হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে তথ্য বলছে, নানা সংকটে ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৮ বছরে ২৩টি ট্রেন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ৬টি আন্তনগর, ১টি মেইল ও ১৬টি লোকাল ট্রেন। জনবল ও অবকাঠামো সংস্কারের অজুহাতে ২৬৫টি রেল স্টেশনের মধ্যে বন্ধ ৬৬টি। বর্তমানে স্টেশন মাস্টার নাই, পোর্টারও নাই, কেউই নাই। বছর খানিক হলো মোটামুটিভাবে এটা বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দ এক্সপ্রেস, আরেকটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী মেলটন এক্সপ্রেস। এই স্টেশনটা ধরেন ২০ বছর আগে খুব জাঁকজমক ছিল, এখন প্রায় ১০ থেকে ১৫ বছর হলে কোনো ট্রেনও থামে না। বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্বে যেখানে রেলকে লাভজনক খাত হিসেবে দেখা হচ্ছে, সেখানে বাংলাদেশ রেলওয়ে টানছে লোকসানের বোঝা। এটি সময় উপযোগী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবের ফল। লোকাল ট্রেনগুলো তো আমি যতটুকু জানি লোকজন চড়তেই পছন্দ করে, যেহেতু তাদের খরচও কম লাগছে এবং যদি যানজট বা চিন্তা করে তার থেকে কম সময় পৌঁছায় যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের একটু এই ব্যাপারে নিজেদের মধ্যে একটু চিন্তাভাবনা করে এবং আলাপ আলোচনা করে যতটুকু টেকনিক্যাল পার্সন দরকার তারা যে নিয়ে বসেন। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, সেবার মান বাড়াতে সবকিছু নতুন করে শুরু করতে কাজ করছেন তারা। একটা নতুন ট্রেন পরিচালনা করতে গেলে আমার লাগবে প্রয়োজনীয় সংখ্যক কোচ, লোকোমোটিভ এবং সেই সাথে জনবল, আর স্টেশনগুলো চালু করতে হবে। সবগুলোতেই ঘাটতি রয়েছে, যে কারণে আমরা প্রায়োরিটি বেসিসে যে সমস্ত দরকার সেগুলো করার চেষ্টা করছি। বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়েতে প্রয়োজনীয় ৪৭,০০০ জনবলের বিপরীতে কর্মরত ২৩,০০০। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সৌদি আরবে ২৩,০০০-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৩,০৮৩ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৬,২১০ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩,৯০১ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সৌদি গেজেট। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আইনে।